হ্যাঁ, ছোট গল্পের আজকে বোধহয় 7টা ক্লাস, 7ম ক্লাস। যা পরিস্থিতি আমি আজকে ক্লাসটা নিচ্ছি, কিন্তু এই কি যশ বলে যে ঝড় আসছে, তারপরে কতদিন যে নেটওয়ার্ক থাকবে, কতদিন যে থাকবে না, কিভাবে যে তোমাদের ক্লাস নেব আমি তো বুঝেই উঠতে পারছি না। তো যাই হোক, আজকে আমি একটা ক্লাস নিয়ে আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা, রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে পড়তে গিয়ে যেটা আমরা বারবার করে বলেছি যে রবীন্দ্রনাথের ছোট গল্প সম্পর্কে আমার পড়ার দরকার নেই, কিন্তু আমরা যেটা জানতে চাইছি রবীন্দ্রনাথের ছোট গল্পের যে গতি প্রকৃতি, অর্থাৎ কোন সময় কিভাবে সেগুলো বিষয়বস্তু পরিবর্তন করছে, কোন সময় কিভাবে সেগুলো তার অবয়ব বদল করছে, তার বয়ান বদল করছে, এইটাই হচ্ছে সবথেকে দেখার বিষয়। যে রবীন্দ্রনাথ যে সময় ছোট গল্প লিখছেন সে সময় যে শুধু তিনি একা ছোট গল্প লিখছেন তা নয়, সেই সময়ে আমরা আরও অনেক, তার মধ্যে প্রভাত মুখোপাধ্যায় অন্যতম, আরও অনেক ছোট গল্পকার পাবো যে ছোট গল্পকার সেই সময় বাংলা সাহিত্যে ছোট গল্প মানে খুবই উল্লেখযোগ্য ছোট গল্প লিখতে শুরু করেছেন। তো রবীন্দ্রনাথ মানে এই সময় রবীন্দ্রনাথ একটা বলয়, যেখানে রবীন্দ্র ছোট গল্প তার নিজের নিয়মে, নিজের বৃত্তে, নিজের আবর্তে সেটা তৈরি হচ্ছে। আর সমান্তরালভাবে বাংলা ছোট গল্পের আরেকটা পর্যায় রয়েছে, যে বা আরেকটা দিক রয়েছে, যেই দিকে আমরা প্রভাত মুখোপাধ্যায়ের মতন গল্পকারদের পাচ্ছি। তারা আবার নিজেদের মতন করে, নিজেদের শিল্প যে শৈল্পিক যে স্টাইল, সেই অনুযায়ী তারা কিন্তু আবার আরেক ধরনের ছোট গল্প লিখতে শুরু করেছেন। তো রবীন্দ্রনাথকে না বুঝলে তারপর আমরা এখান থেকে ওইখানে শিফট করতে পারবো না। রবীন্দ্রনাথের ছোট গল্প লেখার জীবনটাকে কতগুলো পর্যায়ে আমরা ভাগ করেছি, যে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধনা এবং ভারতী পত্রিকার যে পর্ব, সেই পর্বটা বোধহয় সবথেকে বড় পর্ব। এবং এর আগের দিন আমরা যেটা দেখেছি যে অতিপ্রাকৃত বা অতিলৌকিক বা ভৌতিক বা ভূত প্রেত এই সম্পর্কিত যে আমাদের চিরায়ত একটা ধারণা, সেই ধারণাকে নস্যাৎ করে দিয়ে রবীন্দ্রনাথ এই ধরনের গল্পগুলো কীভাবে লিখছেন, এবং সেই গল্পগুলো অবশেষে কিন্তু মানুষের গল্প হয়ে উঠছে, মানব প্রকৃতির গল্প হয়ে উঠছে তখন। এবং তার সাথে যে এই ভূত বা অতিলৌকিকতা বা প্রাকৃত ব্যাপার স্যাপারের সঙ্গে যে ভয় বা যে আতঙ্ক থাকে, সেটা কিন্তু একেবারেই থাকছে না। আলটিমেটলি আমরা সেটা দেখতে পাচ্ছি একটা মানুষের কাহিনী হয়ে তৈরি হচ্ছে। ফলে এবং তার বয়ানটাও খুবই অভূতপূর্ব। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কেউ একটা গল্প বলছে, কেউ একটা শুনছে। এই যে শ্রোতা এবং কথক, এই যে রীতিটা রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রেই সেটা অনুসরণ করেছিলেন, এবং বিশেষ করে তার অতিলৌকিক বা অতিপ্রাকৃত গল্পগুলোর মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু আমরা যে খুব সবগুলোই ধরতে পেরেছি তার কিন্তু কোনো মানে নেই। সবগুলো আমি ধরতে চাইছিও না, সবগুলো ধরার কথাও নয়। তাহলে তো গল্পগুচ্ছের 5টা খণ্ড নিয়ে যদি বলতে যাই তাহলে পুরো 1 বছর যাবে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়েই কথা বলতে। কিন্তু সেটা তো আমাদের মানে উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলা ছোট গল্পের গতি প্রকৃতি। অর্থাৎ আমি সেরকম ধরনের গল্পগুলোকেই বেছে নিচ্ছি যেটা একটা প্রবণতা বা একটা ট্রেন্ডকে নির্ধারণ করছে, একটা প্রবণতাকে নির্ধারণ করছে। যে রবীন্দ্রনাথের গল্প, ছোট গল্প বয়ন বা ছোট গল্প লেখার যে বৈচিত্র্য, সেই বিষয় বৈচিত্র্য বলো বা তার আকৃতিগত বয়ন বৈচিত্র্যই বলো, সেইগুলোই হচ্ছে আমার ধরবার সবথেকে বড় জায়গা বা চেষ্টা। তো আগের দিনে আমরা দেখে এসেছি যে অতিপ্রাকৃত, অতিলৌকিক ইত্যাদি গল্পগুলো তিনি লিখছেন। এরপরে আজকে যে জায়গাটায় যাব একেবারেই সমাজ সম্পর্কিত সমস্যা, নারী জীবনের সমস্যা, এই বিষয় আশয়, এই সমস্ত ব্যাপারগুলো, মানে দৈনন্দিন যে ব্যাপারগুলো নিয়ে আমাদের জীবন চর্চিত হয়, সেই ব্যাপারগুলোকে তিনি কীভাবে তার ছোটো গল্পের মধ্যে আসছেন। ওই সাইমালটেনিয়াসলি একই সময়ে সাম্যগ্রন্থে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য নীতিভ্রংশ এই প্রবন্ধে দুটো দৃষ্টান্ত তুলে ধরেছিলেন। দুটো দৃষ্টান্ত কি না, একটা দৃষ্টান্ত হচ্ছে কৃষক এবং জমিদার, হ্যাঁ, কৃষক এবং ভূমধ্যকারী জমিদারদের মধ্যে যে একটা বৈষম্য, সেই বৈষম্যকে তিনি তুলে ধরেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে স্ত্রী পুরুষের বৈষম্য।
এই যে বৈষম্যটা, স্ত্রী এবং পুরুষের মধ্যে যে বৈষম্যটা, এই দুটো বৈষম্য বঙ্কিমচন্দ্র তখন ওখানে চোখে আঙুল দিয়ে দেখালেন। প্রথমটিতে যেটা বলা হয়েছে যে কৃষকের সঙ্গে জমিদারের যে বৈষম্য, সেই বৈষম্যের ভিত্তিটা হচ্ছে অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ অর্থনৈতিক শোষণ। জমিদার সেখানে কী বলে, প্রজাদেরকে শোষণ করছে বা কৃষকদেরকে শোষণ করছে। এইটা হচ্ছে সেই শোষণের চেহারাটা হচ্ছে এখানে যে যে বলবান, অর্থাৎ এই দুটোকে একসঙ্গে করলেই সেই একই গল্প দাঁড়ায় যে পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। তো প্রথমটাতে হচ্ছে যে ক্ষমতাবান হচ্ছে যার হাতে অর্থ আছে, যার জমি আছে, সেই হচ্ছে ক্ষমতাবান, অর্থাৎ জমিদার শ্রেণী। আর ক্ষমতাহীন যারা, তারা হচ্ছে কৃষক সম্প্রদায় বা প্রজা সম্প্রদায়, তারা কেমন জমিদারের ইয়েতে যারা চাষ করছে। তো ক্ষমতা এবং ক্ষমতাহীন এইদিকে, অন্যদিকে, সুতরাং এটা হচ্ছে যে অর্থনৈতিক শোষণ হচ্ছে এটার মূল কেন্দ্রীয় পর্যালোচনার বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে স্ত্রী পুরুষের বৈষম্য। স্ত্রী পুরুষের বৈষম্য হচ্ছে সামাজিক শোষণের একটা দিক তিনি তুলে ধরলেন। সামাজিক শোষণ মানে আমরা জানি যে মানে জন্ম বৈগুণ্যেই বলো বা সৃষ্টির বৈগুণ্যেই বলো, পুরুষরা বলশালী, মানে শারীরিক সক্ষমতায় বা শারীরিক বলের দিক থেকে পুরুষরা বলশালী, তুলনায় নারীরা যেহেতু সন্তান ধারণ করে সেহেতু তারা একটু হীনবল হয়। এবং এই হীনবল থাকার ফলে নারীকে সামাজিকভাবে যে মানে সমাজে বা যেভাবে সমাজ তাকে শোষণ করে, যেভাবে তাকে সারাক্ষণই অবগুণ্ঠিত অন্দরমহলে প্রায় বন্দি করে রাখে, এটাও তো এক ধরনের শোষণ, এবং পুরুষ এবং নারী, পুরুষরা সবসময় মনে করেছে যে নারী দৈহিকভাবে হীনবল, তাকে অর্থনৈতিকভাবে হীনবলও করে রাখা হয়েছে, যে নারী কখনো বাইরে গিয়ে চাকরি করবে না, তার চাকরির টাকা সংসারে লাগবে না। সুতরাং সেইখানে নারী একটা ডিপেন্ডেন্ট বস্তু সামগ্রী। বিবাহের পূর্বে সে বাবার, বিবাহের পরে সে স্বামীর, এবং সন্তান জন্মানোর পরে সে পুত্রের। সবসময় সে গলগ্রহ হয়ে রয়েছে। নারীর এই যে গলগ্রহ হয়ে থাকার ব্যাপারটা, এটা তো সমাজই তৈরি করেছে, পুরুষতান্ত্রিক সমাজই তৈরি করেছে। সুতরাং এইটাকে আমরা যেটা বলতে পারি যে এটা হচ্ছে সামাজিক শোষণ। এই যে অর্থনৈতিক শোষণের কথাটা আমরা প্রথমে যেটা বললাম, যে ঊনবিংশ শতকে ইউরোপে সোশ্যালিস্ট সম্প্রদায়ের যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলন সম্বন্ধে রবীন্দ্রনাথ কিন্তু যথেষ্ট সচেতন ছিলেন। ঊনবিংশ শতকের যে সোশ্যালিস্ট সম্প্রদায়ের আন্দোলন এবং সাধনা পর্বে রবীন্দ্রনাথের এই যে সচেতনতা, সেই সচেতনতা তার বিভিন্ন প্রকাশিত প্রবন্ধে, বিশেষ করে সাধনা পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলোতে আমরা দেখে বুঝতে পারি যে রবীন্দ্রনাথ এই বিষয়ে সচেতন ছিলেন কি না। প্রথমটা, তার দুটো অগ্রন্থিত রচনা আমরা এখানে উল্লেখ করব। তার মধ্যে একটা হচ্ছে ক্যাথলিক সোশ্যালিজম, এই নামে বেরিয়েছিল 1298, অর্থাৎ 1891-তে, কেমন 1891-তে মাঘ মাসের সাধনা পত্রিকাতে। আর দ্বিতীয়টা হচ্ছে সোশ্যালিজম। প্রথমটা হচ্ছে ক্যাথলিক সোশ্যালিজম আর দ্বিতীয়টা হচ্ছে সোশ্যালিজম। এটা 1892-এর জ্যৈষ্ঠ মাসে সাধনাতে প্রকাশিত হচ্ছে, কেমন। তাহলে 1892-এ 1891-এ আমরা দেখতে পাচ্ছি ঊনবিংশ শতকে ইউরোপে যে সোশ্যালিস্ট আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের একটা ইম্প্যাক্ট, সেই আন্দোলনের একটা অভিঘাত রবীন্দ্রনাথের সৃষ্টি চৈতন্যে বা রবীন্দ্রনাথের মননে তীব্রভাবে প্রভাব বিস্তার করে। এবং তার ফলে কি হচ্ছে, তিনি এইরকম ধরনের প্রবন্ধ লিখছেন, যে প্রবন্ধগুলো সাধনা পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। তাহলে 91 এবং 92 এই দুটো সালে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির একটা বদল বা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যেখানে সোশ্যালিজমের ব্যাপারটা উঠে আসছে। আচ্ছা, এই সময়ে 1893-এর শ্রাবণ মাসে কি হচ্ছে, তার শাস্তি গল্পটা প্রকাশিত হচ্ছে, শাস্তি চন্দরা, শাস্তি গল্পটা প্রকাশিত হচ্ছে। এই 1893-এর এই গল্পটা প্রকাশিত হওয়ার আগে, জাস্ট মাস দুয়েক আগে, রবীন্দ্রনাথ ছিন্নপত্রাবলীর একটি চিঠিতে শিলাইদহের, সেই সময় তিনি শিলাইদহের জমিদারি দেখছেন, শিলাইদহের দরিদ্র যে প্রজা, সেই প্রজাদের যে অর্থনৈতিক এবং সামাজিক শোষণের যে চিত্রটা ধীরে ধীরে, কারণ তিনি তো জমিদার, ধীরে ধীরে তার কাছে মানে পরিষ্কার হচ্ছে। এবং এই সময় তিনি একটি চিঠিতে লিখছেন, এই
চাষি এবং প্রজাদের সম্পর্কে লিখছেন, রবীন্দ্রনাথ সোশ্যালিস্টদের সমস্ত পৃথিবীময় ধনবিভাগ করে দেওয়ার কথা বলছেন। সমস্ত পৃথিবীময় ধনবিভাগ, অর্থাৎ সোশ্যালিজমের মূল কথাই হচ্ছে যে অসাম্য, অর্থনৈতিক অসাম্য পৃথিবীতে থাকবে না। পৃথিবীতে তো মূলত দুটো শ্রেণী, একটা হচ্ছে ধনিক শ্রেণী আর একটা হচ্ছে বঞ্চিতদের একটা শ্রেণী, শোষক এবং শোষিত। কিন্তু এই প্যারামিটারটা ডিপেন্ড করে সবটাই হচ্ছে ধন সম্পদের উপরে। যার ধন সম্পদ আছে সে হচ্ছে ধনী, যার ধন সম্পদ নেই সে হচ্ছে নির্ধন। এবং যে ধনী তার কাছেই সমস্ত রয়েছে, ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতার জোরে সে কী করছে, ধনহীন কৃষক বা প্রজাদেরকে সে কী করছে, অত্যাচার করছে তার প্রতি। এবং এই ধন বন্টনের যে বৈষম্য, এই বৈষম্যের উপরে নির্ভর করেই কিন্তু এই পৃথিবীতে একটা শ্রেণী তৈরি হয়েছে, একটা হচ্ছে ধনবান শ্রেণী, একটা হচ্ছে ধনহীন শ্রেণী, এরকম একটা শ্রেণী তৈরি হয়েছে। তা তিনি লিখলেন কি, সমস্ত পৃথিবীময় ধনবিভাগ, অর্থাৎ এরকম ধনী নির্ধন নয়, ধনীর ধন নিয়ে বা তার সম্পদ নিয়ে, নির্ধনের মধ্যেও কিন্তু সেটা বন্টন করে দিতে হবে। এবং এই যে সমভাব, যে আয়ের ওপরে নির্ভর করে, তার সম্পদের উপরে নির্ভর করে এই যে বিভাজন, শ্রেণী বিভাজন, এই বিভাজনটা থাকবে না। এই বিভাজনটা থাকবে না। প্রত্যেকে, পৃথিবীর গচ্ছিত সম্পদ প্রত্যেকের মধ্যে সমভাবে বণ্টিত হবে। এই কথা কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যখন তিনি শিলাইদহের জমিদারি দেখছেন, যখন তিনি সোশ্যালিজম নিয়ে ভাবনা চিন্তা করছেন, সোশ্যালিজম নিয়ে তিনি সাধনা পত্রিকায় একের পর এক প্রবন্ধ লিখছেন, সেই সময় তিনি এইটার উপরে বলছেন। আর নারীর উপরে পুরুষের অত্যাচারের কথা এই সময় তার বহু গল্পে বা বহু প্রবন্ধের মধ্যেও ছড়িয়ে রয়েছে। তাহলে বঙ্কিমচন্দ্র নির্দিষ্ট করলেন যে দুটি সমস্যার উপরে, একটা হচ্ছে নারী পুরুষের মধ্যে যে অসাম্য তার সেইটা, আর আরেকটা হচ্ছে জমিদার এবং প্রজা, চাষি প্রজা যারা, তাদের মধ্যে যে ধনবন্টনের অসাম্য বা তাদের ব্যবহারিক অসাম্য, সেইটা। এই দুটোর উপরে তিনিও কিন্তু তখন ভীষণভাবে জোর দিলেন। তার ফলে হচ্ছে কি, যে ইউরোপ যাত্রীর যে এই সময় ইউরোপ যাত্রীর যে ডায়েরির ভূমিকা অংশ, সেখানে মুসলমান মহিলারা এবং প্রাচ্য সমাজ প্রবন্ধে মাত্র কয়েকটি দৃষ্টান্ত তারা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ফলে রবীন্দ্রনাথও কিন্তু এই সময় এই দুটো সমস্যার উপরে আলোকপাত করছে তার প্রবন্ধ এবং ছোট গল্পের মধ্যে দিয়ে। আচ্ছা, এইদিকে সেই সময় ইউরোপে স্ত্রী চরিত্র, স্ত্রীলোকেরা যে পুরুষের সঙ্গে সর্ববিষয়ে একটা সমান অধিকার অর্জনের চেষ্টা করছে, অর্থাৎ সোকল্ড আমরা যেটাকে ফেমিনিজম বলি বা নারী মুক্তির আন্দোলন বলি বা নারী স্বাধীনতা বলি, সেটা অলরেডি তখন ইউরোপে বা পাশ্চাত্য দেশে শুরু হয়ে গেছে। এবং নারীরা তখন কি বলছে, যে পুরুষের সমান অধিকার চাই, সব কিছুতেই পুরুষের সমানাধিকার চাই, এবং সেটা অর্জন করবার জন্য তারা বিপ্লব করছে। এবং সে বিষয়েও কিন্তু রবীন্দ্রনাথের জীবদ্দশাতে অগ্রন্থিত যেগুলো মানে সেগুলো গ্রন্থ আকারে প্রকাশিত হয়নি, এইরকম কিছু গুরুত্বপূর্ণ রচনার মধ্যে হচ্ছে ক্ষিপ্ত রমণী সম্প্রদায়, এটা একটা লিখলেন তিনি, ক্ষিপ্ত রমণী সম্প্রদায় এবং স্ত্রী মজুর। এই দুটি প্রবন্ধ সাধনায় প্রকাশিত হচ্ছে 1298, অর্থাৎ 1891 ক্ষিপ্ত রমণী সম্প্রদায় এবং স্ত্রী মজুর সাধনা পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আচ্ছা, ছিন্নপত্রাবলীর একটি চিঠিতে রবীন্দ্রনাথ গ্রাম বাংলার নারী সমাজের অপমানুষিক জীবনযাত্রা সম্পর্কে বলেছেন। কি বলেছেন? যখন দেখতে পাই গৃহস্থের মেয়েরা একখানা ভিজে শাড়ি গায়ে জড়িয়ে বাদলার ঠান্ডা হাওয়ায় বৃষ্টির জলে ভিজতে ভিজতে হাঁটুর ওপরে কাপড় তুলে জল ঠেলে ঠেলে সহিষ্ণু জন্তুর মতন ঘরকন্যার নিত্যকর্ম করছে, তখন সে দৃশ্য কিছুতেই ভালো লাগে না। তাহলে এই যে সহিষ্ণু জন্তু, আমি বলবো এই সহিষ্ণু জন্তু শব্দটার উপরে একটুখানি আলোকপাত করতে, আমরাও এটাকে বলবো যে নারীকে তিনি কি বলছেন, সহিষ্ণু জন্তু। কারণ যেরকম পরিবেশে বা যেরকম পরিস্থিতিতে নারী অসহনীয় পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে তার সাথে খাপ খাইয়ে সে কাজ করতে বাধ্য হচ্ছে,
হচ্ছে। এবং এখানে তিনি যেরকমভাবে সেই বিবরণ দিয়েছেন, বাদলার দিনে ভিজে কাপড় পরে মেয়েরা জল ঠেলে গিয়ে ঘরকন্যার নিত্যকর্ম করছে, রান্না করছে, জল তুলছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, যাবতীয় কাজ করছে, তখন সেই দৃশ্য রবীন্দ্রনাথকে কখনোই সুখ দেয়নি। এবং তিনি মেয়েদের এই যে যাপনের চিত্র, ঘরকন্যা যাপনের এই যে চিত্র, তার সাথে একেবারে সহিষ্ণু জন্তু এইরকম একটা ভয়ঙ্কর উপমা সেখানে উপস্থাপিত করেছেন। এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি যে অন্দরমহলে থাকা স্ত্রী জাতির যে অসহনীয় দুর্দশা, সামাজিকভাবে তার যে অবস্থানটা, সেই সামাজিক অবস্থানগত জায়গা থেকে রবীন্দ্রনাথ তাদের প্রতি একটা সহমর্মিতা বোধ বলবো না, ভয়ঙ্কর ক্রোধ, কারণ সহিষ্ণু জন্তু যে মুহূর্তে তিনি বলছেন, সেই মুহূর্তে একটা ভীষণ ক্রুদ্ধ মনোভাব তার ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি এতগুলো কথা বলছি এই কারণে যে এই সময়ে রবীন্দ্রনাথের ভেতরে এই অতিলৌকিক বা ওইগুলোর ফেজের পরে এই 1891, 92, 93 বা 90-এর যে দশকটা, এই সময় রবীন্দ্রনাথের ছোট গল্পগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলোকে খুব বেশি করে দেখতে পাবো। যার জন্য আমি বলছি যে এই সময় ছোট গল্পের যে ট্রেন্ডটা, ছোট গল্পের যে প্রবণতাটা, সেই প্রবণতাটা বুঝতে গেলে আমাদেরকে এই হিস্ট্রিগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, শাস্তি গল্পটাকে যদি এই প্রেক্ষিতে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে শাস্তি গল্পের মধ্যে এই যে দুটো শোষণের কথা বললাম, একটা হচ্ছে জমিদার ও প্রজা, আর একটা হচ্ছে নারী এবং পুরুষ, এই দুটো শোষণেরই একমুখী একটা ছবি আমরা এখানে দেখতে পাবো, যে একটা শিল্পরূপ পেয়েছে। কৃষিজীবী রুই পরিবারের দুই ভাই, তারা জর্জরিত হয়েছে, তারা শোষিত হয়েছে ভূমধ্যকারী অর্থাৎ জমিদারদের দ্বারা। আবার দুই ভাইয়ের একজনের পত্নী একজন পত্নীকে হত্যা করেছে, দুই ভাইয়ের একজন তার বউকে হত্যা করেছে, এবং তার অপরাধের শাস্তি অন্য ভাইয়ের নিরপরাধ পত্নীর উপরে সেটা চাপিয়ে দেওয়া হয়েছে। কি আশ্চর্য দেখো, ভাই হত্যা করলো তার স্ত্রীকে, কিন্তু ভাইয়ের সেই হত্যার অপরাধটা আরেক ভাইয়ের স্ত্রীর ওপরে চাপিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে দুটো বিষয় এখানে দুটো আলাদা আলাদা এসেছে, কিন্তু গল্পের বয়নটা এমনই হয়েছে যে দুটো খণ্ডিত বিষয় বলে কখনোই মনে হয় না। মানে বস্তুত এটা সামগ্রিক শোষণের একটা চেহারা, এবং মানে একটা অনিন্দনীয় রূপসৃষ্টি হিসেবে শাস্তি গল্পটা গল্পগুচ্ছের অন্যতম শ্রেষ্ঠ গল্প হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পের মধ্যে এই সমসময়ের যে সমস্যা, সেই দুটো সমস্যাই কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন। আচ্ছা, এই যে মানে চন্দরার এই যে অভিমানটা, স্বামীর প্রতি তার যে অভিমান, সাধনায় প্রকাশিত শাস্তি গল্পের পত্রিকা পাঠে চন্দরা মনে মনে স্বামীকে বলেছে, তুমি আমাকে বাঁচাইতে চাও, আমি বাঁচিব না। তুমি আমাকে আজ খুনি বলিয়া ফেলিয়া দিয়া আবার কাল ফিরাইয়া পাইতে চাও, আমি ফিরিব না। আমার পরে তোমার কানাকড়ির শ্রদ্ধা নাই, অথচ লোভ আছে। শ্রদ্ধা কথাটা মাথায় রাখার মতন, যে স্ত্রী জাতি কিন্তু তখন শ্রদ্ধা দাবি করছে পুরুষের কাছ থেকে। আমি কোনো মতেই আমাকে তোমার হাতে দিব না। আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম, আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত। এই যে চন্দরার এই যে স্বগতোক্তি বা তার আত্মকথনের যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শোষণের কি বিপর্যস্ত একটা চেহারা, যে সে নবযৌবন নিয়ে ফাঁসি কাটকেই আরও অনেক বেশি বরণীয় বলে মনে করছে তার স্বামীর থেকে। সে কোনোভাবেই নিজেকে স্বামীর হাতে সমর্পণ করতে চায় না, এবং না চাওয়ার পেছনে কি রয়েছে, না চাওয়ার পেছনে একটা অদ্ভুত অভিমান রয়েছে। এবং সেই অভিমানটা কিন্তু কোনো স্ত্রীর শুধু স্বামীর ওপরে তা নয়, এটা স্ত্রী জাতির অভিমান পুরুষ জাতির ওপরে। কেন না কাইন্ড অফ এক্সপ্লয়টেশন,
কেমন এটাকে, এখানে তো নারীকে এক্সপ্লয়েট করা হলো। তার যে শক্তির দিক থেকে পুরুষ যে অনেক বেশি শক্তিশালী, সেই পাওয়ার পলিটিক্সের প্রভাবেই কিন্তু সে কী করলো, নারীকে ইয়ে করে রাখলো, নারীকে সে সেই মানে শাস্তির যুপকাষ্ঠে তাকে বলি দিল। যার জন্য চন্দরার এই যে স্বগতোক্তি, এই স্বগতোক্তির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে নারীর বঞ্চনার জায়গাটা, নারীর অভিমানের জায়গাটা এবং নারীর শোষণের জায়গাটা কি তীব্রভাবে রবীন্দ্রনাথকে নাড়া দিয়েছিল। আচ্ছা, এবং তার সাথে আদালতে সাক্ষ্য গ্রহণের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আদালত, আইন, বিচার ব্যবস্থা, এই সময়ে রামকানাইয়ের নির্বুদ্ধিতা, সমস্যা পূরণ, মেঘ রৌদ্র, এই সমস্ত গল্পের মধ্যেও আমরা বারবার দেখেছি এই আদালত কক্ষ, আইনজীবী এরা এসেছে। কেন? এর একটা কারণ হচ্ছে যে এই সময় যেহেতু তিনি শিলাইদহে রয়েছেন এবং প্রতিনিয়ত চাষি প্রজাকুল তার কাছে বিচার চাইতে আসছে বা তাদের নিয়ে তিনি বিচারে বসছেন, ফলে এই সময়টা ওই বৈষয়িক কাজকর্ম দেখভাল করার ফলে রবীন্দ্রনাথের অভিজ্ঞতার ঝুলিতে এই যে আরেকটা দিক, এই আইন, আদালত, বিচার ব্যবস্থা, এইগুলো সম্পর্কে তার যে একটা বিচিত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু সঞ্চিত হচ্ছে এবং সেই অভিজ্ঞতাগুলোকে তিনি একের পর এক তার গল্পের মধ্যে নিয়ে আসছেন। এই রামকানাইয়ের নির্বুদ্ধিতা, সমস্যা পূরণ বা মেঘ রৌদ্র বা চন্দরার এই শাস্তি বা বিচারক, এই গল্পগুলোর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়টা, এই সময়ের রবীন্দ্রনাথের যে মনোভাব বা রবীন্দ্রনাথ যে জায়গায় অবস্থান করছেন, সেই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলছে তার গল্পের মধ্যে। আচ্ছা, তারপরে 1884-তে তিনি লিখছেন বিচারক। 1884-তে তিনি লিখছেন বিচারক বলে একটি গল্প, এবং এটাকে অনেকে বলেন যে বিচারক হচ্ছে লিও টলস্টয়ের যে রেজারেকশন, তার প্রথম ভাগের সেই বিচার ব্যবস্থাকে যেখানে টলস্টয় ভীষণভাবে আক্রমণ করেছিলেন এবং গণিকা মাসলোভা চৌর্য এবং হত্যাপরাধে সে আসামি। এই যে মাসলোভা বা বিচার ব্যবস্থা, প্রচলিত বিচার ব্যবস্থাকে আক্রমণ করে লিও টলস্টয় যখন রেজারেকশনের প্রথম খণ্ড লিখলেন, অনেকে মনে করেন যে বিচারকের সঙ্গে, রবীন্দ্রনাথের বিচারকের সঙ্গে সেইটার বোধহয় একটা নিদারুণ রয়েছে, সাদৃশ্য রয়েছে। এদের মধ্যে যদিও মানে ভাববস্তুগত কিছু কিছু সাদৃশ্য নিশ্চয়ই আছে, কিন্তু তবুও আমরা বলবো যে রবীন্দ্রনাথের যে বিচারক ছোট গল্পটি আর রেজারেকশন, এদের মধ্যে শিল্প রূপগত বৈসাদৃশ্যটা অনেক বেশি, সুতরাং সাদৃশ্যটা আমার দরকার নেই। এইটা হচ্ছে যে রেজারেকশন প্র্যাকটিক্যালি একটা বৃহৎ আয়তনের উপন্যাস আর বিচারক হচ্ছে একটা ছোট গল্প। কেমন? আচ্ছা, এইখানে হচ্ছে পতিতা রমণীকে নিয়ে বিচারক গল্পটা। এই পতিতা রমণী এটাও আবার আরেকটা দিক রবীন্দ্রনাথের গল্পের বা রবীন্দ্রনাথের মনোলোকের, যে পতিতা রমণীকে অবলম্বন করে রবীন্দ্রনাথ 1302 অর্থাৎ 1895-এ তিনি চৈতালি কাব্যগ্রন্থের দুটি কবিতা লিখলেন, করুণা আর সতী। কেমন? করুণা আর সতী, এই দুটো গল্পই কিন্তু এই পতিতা রমণীদেরকে নিয়ে লেখা। বিশেষ করে সতী কবিতাটা যেটা রয়েছে, সেই সতী কবিতাটা যেন বিচারক গল্প পড়লে মনে হয় যে বিচারক গল্পের একটা ছন্দবদ্ধ ভাবনির্যাস, অর্থাৎ সেই একই বিষয়বস্তু নিয়ে যে বিষয়বস্তু নিয়ে বিচারক গল্পটি রয়েছে, একজন পতিতার জীবন কাহিনী, সেই একই বিষয় নিয়ে যেন সতী কবিতাটি তার। এবং এই সময় এই কবিতাটা সম্বন্ধে, সতী কবিতাটা সম্পর্কে রবীন্দ্রনাথ লিখছেন যে সাজাদপুরে একটা অসম্ভব ক্ষেত্রে একান্ত প্রেমের আত্মবিসর্জন, এক্সট্রিম ডিভোশন গল্প শুনিয়া লেখা। অর্থাৎ তিনি এই গল্পটা কোথাও শুনেছিলেন এবং তারপরে তিনি এই গল্পটা লিখেছিলেন। কি লিখছেন? সাজাদপুরে একটা অসম্ভব ক্ষেত্রে একান্ত প্রেমের আত্মবিসর্জন, এক্সট্রিম ডিভোশন গল্প শুনিয়া লেখা। বিচারক গল্পটা সম্পর্কে তিনি লিখছেন। অর্থাৎ এই
কাব্যরূপটা হচ্ছে সীতা কবিতা, মানে এর কাব্যরূপটা হচ্ছে সীতা বলছি সতী কবিতা। সতীলোকে বসে আছে কত পতিব্রতা, পুরাণে উজ্জ্বল আছে যাহাদের কথা। কবি বলছেন তারই মাঝে বসে আছে পতিতা রমণী, মর্তে কলঙ্কিনী স্বর্গে সতী শিরোমণি। হেরি তারে সতী গর্বে গরবিনী যত, সাধ্বীগণ লাজে শির করে অবনত। তুমি কি জানিবে বার্তা অন্তর্যামী যিনি, তিনি জানেন তার সতীত্ব কাহিনী। কেমন? এবং আরও 1.5 বছর বাদে তিনি পতিতা নাটকের একটা ইঙ্গিত দিলেন। অর্থাৎ এই সময়টাতেই আমরা দেখতে পাচ্ছি যে পতিতা বারাঙ্গনা, এই যে সমাজের চোখে যে ভ্রষ্টা রমণী, সমাজের চোখে যে পতিতা রমণী, এদের সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাব কী, এবং এই নিয়ে তিনি কবিতা লিখছেন, এই নিয়ে তিনি ছোট গল্প লিখছেন, এই নিয়ে তিনি নাটক লিখছেন। আচ্ছা, এই বিচারক গল্পে মানে হেমশশী যে চরিত্রটি, হেমশশী যখন 14 বছর পেরিয়েছে সেই সময় সে কি করেছে, মোহিত মোহনের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেছে, কুলোত্যাগ করেছে, এবং তারপরে আকণ্ঠ পঙ্কের মধ্যে তাকে নিমজ্জিত হয়ে থাকতে হয়, সুদীর্ঘ একটি বারাঙ্গনা জীবন তাকে যাপন করতে হয়। যখন তার 38 বছর বয়স, অর্থাৎ 14 থেকে 38, এই দীর্ঘ সময়ে সে এরকম একটা পঙ্কিলময় জীবন যাপন করে, এবং 38 বছর বয়সে যখন তার নাম হচ্ছে ক্ষীরোদা, হেমশশী আর নয়, তখন তার নাম হচ্ছে ক্ষীরোদা। এই 23-24 বছর ধরে তার গণিকা জীবনযাপনের যে গ্লানিময় একটা ইতিহাস, তার করুণ পরিণতি কিন্তু এই গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এই গল্পে মানে জীর্ণ যৌবনের কথা আছে, এবং গণিকা জীবনের যে পরিণতি, সেই পরিণতি যে মর্মান্তিক পরিণতি, সেই মর্মান্তিক পরিণতির কথা এখানে কিভাবে তিনি বলছেন। বিচারক গল্পের প্রথম অনুচ্ছেদে বলা হচ্ছে, অনেক অবস্থান্তরের পর অবশেষে গত যৌবনা ক্ষীরোদা যে পুরুষের আশ্রয় প্রাপ্ত হইয়াছিল, সেও যখন তাহাকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল, তখন অন্ন মুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল। অর্থাৎ ক্ষীরোদা তখন আত্মগ্লানিতে ভুগছে, যে তার এমন একটা জীবন, যে 23-24 বছর ধরে যে দীর্ঘ 38 বছর 23-24 বছর ধরে সে যে গণিকা জীবন যাপন করেছে, এবং তার যৌবনে যখন ফাঁটা পড়েছে, সে যে পুরুষের রক্ষিতা হয়ে থেকেছে, সেই পুরুষও তাকে ভোগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু তাকে জীবন ধারণ করতে গেলে বা তাকে বেঁচে থাকতে গেলে তাকে আবার কোনো নতুন পুরুষের রক্ষিতা হয়ে থাকতে হবে বা তার অধীনে থাকতে হবে। এই যে একটা জীবনের পঙ্কিলতা, বা এই যে একটা ভিক্ষাবৃত্তি, যে নিজের জীবন যাপনের জন্য তাকে কারুর বলগ্রহ হয়ে থাকতে হচ্ছে, এবং সে যখন তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তখন তাকে মানে সে ওই আস্থা করেই পড়ে থাকছে। এই যে এই জায়গাটাতে তার নিজের ভেতরে একটা মারাত্মক ধিক্কার বোধ হলো, একটা আত্মগ্লানি তৈরি হলো এই ক্ষীরোদার মধ্যে। এই যে এই বিষয়টা নিয়েই হচ্ছে তার বিচারক গল্পটি। অর্থাৎ গল্পের মধ্যে আমরা যেটা বারবার করে বলছি যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো ধরার জন্যই আমি শাস্তিটা একরকম, বিচারক গল্পটা একরকম। আবার এরপরে যদি আমরা বলি মানভঞ্জন, কেমন? মানভঞ্জন গল্পগুচ্ছের 3টে গল্পকে রবীন্দ্রনাথ একটা সময় ইংরেজিতে অনুবাদ করেছিলেন। একটা হচ্ছে জয় পরাজয়, একটা হচ্ছে মানভঞ্জন, আর একটা হচ্ছে সংস্কার। তো এই মানভঞ্জনের মধ্যেই একমাত্র এই 3টে গল্পের মধ্যে মানভঞ্জনের মধ্যেই আমরা যথার্থ ছোট গল্পের যে বৈশিষ্ট্য, সেই ছোট গল্পের শিল্পকৃতির যে রূপ, তার একটা শ্রেষ্ঠ নিদর্শন আমরা এইখানে দেখতে পাচ্ছি মানভঞ্জনের গল্পটার মধ্যে। আচ্ছা, যাই হোক, এই মূলত মানভঞ্জন গল্পটা পড়লে আমরা বুঝতে পারি যে এই গল্পটার ওপরে রবীন্দ্রনাথ
ঊনবিংশ শতকে সেই সময়ে যে বাংলার পেশাদারি রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চের রঙ্গমঞ্চ এবং রঙ্গালয়কে ঘিরে যে নিকৃষ্ট নাটকে তৈরি হচ্ছে, নিকৃষ্ট অভিনয় হচ্ছে এবং নিকৃষ্ট দর্শক, এই তিনটের সামঞ্জস্যে ওই ঊনবিংশ শতকের যে সময়ে পেশাদারি রঙ্গমঞ্চ তৈরি হচ্ছে, তার আগে যে অপেশাদারি রঙ্গমঞ্চ, সবটুকু নিয়েই রবীন্দ্রনাথের খুব একটা সূক্ষ্ম স্মৃতি নেই। কেমন? কারণ রবীন্দ্রনাথের যে বৌঠান কাদম্বিনী দেবী, সেই বৌঠান যখন আত্মহত্যা করে, বলে নাকি যে ইয়ের সাথে, জ্যোতিদাদার সাথে, যতীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নাকি নটি বিনোদিনী বা কোনো একজন বিখ্যাত নটির একটা সম্পর্ক ছিল। সেই সংক্রান্ত চিঠি স্বামীর জামার মধ্যে পেয়ে বৌঠান আত্মহত্যা করে আর কি। এবং কোথাও একটা এরকম কিছুটা সত্যি কিছুটা মিথ্যে সব মিলিয়েই একটা এরকম ঘটনা। ফলে ওই সময়ের রঙ্গমঞ্চ, নাটকের পরিমণ্ডল বা ওই আবহ রবীন্দ্রনাথকে কোনোদিনই স্বস্তি দেয়নি। কারণ রবীন্দ্রনাথের বড্ড কাছের ছিল, বড্ড প্রিয়জন ছিলেন হচ্ছে বৌঠান। তো বৌঠানের মৃত্যুটা তো রবীন্দ্রনাথকে সাংঘাতিকভাবে নাড়া দিয়ে গেছিল। তো এই মৃত্যুর পেছনে যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে যেহেতু ওই ঊনবিংশ শতকের যে রঙ্গালয়গুলোকে ঘিরে যে ইতিহাস, সেই ইতিহাসের একটা প্রচ্ছন্ন মদত ছিল এই বৌঠানের মৃত্যুর পেছনে, এই ব্যাপারটা রবীন্দ্রনাথকে অত্যন্ত পীড়িত করেছিল। এবং রবীন্দ্রনাথের তীব্র বিদ্রূপ এবং বিরূপতা ওই তৎকালীন ওই রঙ্গালয়গুলোকে ঘিরে যে জীবন, নাটক, রঙ্গালয়, অভিনেতা অভিনেত্রী, তার যে বিরূপ মনোভাব, সেই বিরূপ মনোভাব তীব্র ব্যঙ্গের আকার নিয়ে মানভঞ্জন গল্পের মধ্যে কিন্তু এসেছে। মানভঞ্জন গল্পের মধ্যে কিন্তু এসেছে। তো সেইটা আমরা ওখানে দেখতে পাই। আবার আরেকটা গল্প, এই সময়ের আরেকটা গল্পের কথা আমরা বলবো হচ্ছে দুরাশা গল্প প্রসঙ্গে রবীন্দ্রনাথ হেমন্তবালা দেবীকে বেশ কিছু চিঠি লিখেছিলেন। বিশেষ করে দুরাশা নিয়ে হেমন্তবালা দেবীকে 1931 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বরে একটি চিঠিতে রবীন্দ্রনাথ দুরাশা প্রসঙ্গে জানিয়েছিলেন যে অনেককাল পূর্বে একবার যখন দার্জিলিংয়ে গিয়েছিলুম, সেখানে ছিলেন কুচবিহারের মহারানী। তিনি আমাকে গল্প বলতে কেবলই জেদ করতেন। এই গল্পটা তার সঙ্গে দার্জিলিংয়ের রাস্তায় বেড়াতে বেড়াতে মুখে মুখে বলেছিল। এই দুরাশা গল্পটার পটভূমিকা কি, যে কুচবিহারের রানীর অনুরোধে তিনি দার্জিলিংয়ের রাস্তায় যেতে যেতে মুখে মুখে এই গল্পটা তৈরি করে তিনি বলেছিলেন ওই কুচবিহারের মহারানীকে। আর প্রশান্ত কুমার পাল, বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার, তিনি অনুমান করেছেন যে 1996 সালের 8 অক্টোবর, ডেটটা হচ্ছে 96-এর 8 অক্টোবর, রবীন্দ্রনাথ দার্জিলিংয়ে গিয়েছিলেন এবং দার্জিলিং থেকে যান তিনি কাচিয়াঙে। এর মধ্যে কুচবিহারের মহারানী সুনীতি দেবীর সঙ্গে দার্জিলিংয়ের রাস্তায় বেড়াতে বেড়াতে, সুনীতি দেবী সম্ভবত কেশবচন্দ্র সেনের মেয়ে, দার্জিলিংয়ের রাস্তায় বেড়াতে বেড়াতে রবীন্দ্রনাথ দুরাশা গল্পটি মুখে মুখে রচনা করেছিলেন। ঠিক আছে, দুরাশা গল্পটা রচনা করছেন তিনি বেড়াতে বেড়াতে। গল্পটার প্রথমে নাম ছিল পাহাড়ি গল্প, তারপরে রবীন্দ্রনাথ সেটাকে সংশোধন করে নাম লিখেছিলেন কুহেলিকা, এবং তারপরে গল্পটা হয় দুরাশা গল্পে একজন মুসলমান নবাব পুত্রী আর কি, কেশরলালের যে ব্রাহ্মণ্যোচিত আচার ধর্মকে কেশরলালের অন্তরঙ্গ ধর্ম বলে বিশ্বাস করেছিলেন, এবং তাদের সঙ্গে সেই নবাব পুত্রীর সঙ্গে কেশরলালের সম্পর্ককে ঘিরে এই ছোট গল্পটা। তারপরে
আরেকটা গল্প এই সময়ে লেখা খুব বিখ্যাত গল্প মণিহারা। মণিহারা গল্পে আমরা দেখেছি যে গয়নার প্রতি মণিমালিকার যে আকর্ষণ, এবং এটা একদমই একটা অন্য ধরনের গল্প। একদমই অন্য ধরনের একটা গল্প। এই যে গল্প, এই দাঁড়াও এক সেকেন্ড আমি একটু বার করে মানে, এবং এইখানে একটা অদ্ভুত সাইকোথেরাপির ব্যাপার চলে এসেছে, যে ফণিভূষণের রোম্যান্টিসিজমকে ধাক্কা দিয়ে তাকে জাগিয়ে তুলে স্কুল মাস্টার সেই গল্পগুলো শুনছেন, মণিমালিকার গল্প তিনি শুনছেন, এবং এই গল্পটাও একটা অন্য ধরনের একটা সাইকোথেরাপি গোছের ওরকম একটা মনস্তত্ত্ব নিয়ে এই গল্পের একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইখানে আমরা যেটা বলবো, এই কয়েকটা গল্পকে আমরা ধরছি যে এই কারণে যে প্রত্যেকটা গল্পরই বিষয়বস্তুগুলো কিন্তু আলাদা, হ্যাঁ, এবং এই সময়ে একই সময়ে তিনি বিচিত্র নানা বিষয়ের ওপরে তিনি কী করছেন, গল্প লিখছেন এই সাধনা এবং ভারতী পত্রিকার এই পর্বে। এরপরে যেটা দেখব সেটা আমরা সবাই জানি যে সবুজপত্র, বাংলা সাহিত্যের ইতিহাসে সাময়িক পত্রের ইতিহাসে আমরা যেটা দেখি যে সবুজপত্র পর্বটা একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় প্রমথনাথ চৌধুরী সবুজপত্রের মুখপত্র হিসেবে এসছেন, এবং 1903 থেকে 1911 রবীন্দ্র ছোট গল্পের বিবর্তনে এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ। 1903 থেকে 1911 আমাদের রাজনৈতিক ইতিহাসেও একটা গুরুত্বপূর্ণ সময়, যে 1905-এ বঙ্গভঙ্গ এবং 1910-11-তে বঙ্গভঙ্গ রদ, অর্থাৎ এই পুরো সময়টা জুড়েই আমরা দেখতে পাচ্ছি কি যে এক ধরনের বিভেদ নীতি, রাজনৈতিক বিভেদীকরণের যে নীতি লর্ড কার্জন নিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, জাতীয় শিক্ষা আন্দোলন, এই আন্দোলনগুলো করছে, দিকে দিকে অহিংস আন্দোলন সহিংস হয়ে উঠছে, একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে এই সময়টাতে। তো এই যে অস্থিরতার সময়কালটা, এই সময়কালের মধ্যে তিনি যে গল্পগুলো লিখছেন, সেই গল্পগুলোর পড়লে তো আমরা নিশ্চয়ই বুঝবো যে এই রাজনৈতিক অস্থিরতা কোনো অভিঘাত তৈরি করেছিল কি রবীন্দ্রনাথের সৃষ্ট ছোট গল্পের মধ্যে, সেটা আমরা দেখার চেষ্টা করব। রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে রাজনীতি এসেছে অবশ্যই, তোমরা গোড়ার কথা জানো, গোড়াতে তো রাজনীতি এসছে, 4 অধ্যায়ে রাজনীতি এসেছে, সহিংস আন্দোলনের কথাই 4 অধ্যায়ে এসেছে, অথবা ঘরে বাইরেতে এসেছে। রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে রাজনীতি সেভাবে এলেও এই বঙ্গভঙ্গ বলো, স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, এই আন্দোলন, এগুলো গান্ধীজি এই আন্দোলন বা এদের কথায় এলেও ছোট গল্পের মধ্যে কিন্তু আমরা সেইভাবে এই রাজনৈতিক আন্দোলনের যে মানে তীব্র তার যে অভিজ্ঞতা ছোট গল্পের মধ্যে কিন্তু আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি না। এই 1903 থেকে 1911 এই সাধনা ভারতী পর্ব আর সবুজপত্রের পর্বের মধ্যবর্তী এই পর্বটাকে তপব্রত ঘোষ বলছেন সন্ধি পর্ব। কেমন? সন্ধি পর্ব নামে চিহ্নিত করেছেন। এই 8 বছরে 3 থেকে 11 এই 8 বছরে রবীন্দ্রনাথের 5টি গল্প তিনি লিখছেন। কি? কর্মফল, গুপ্তধন, মাস্টারমশাই, রাসমণির ছেলে, বনরক্ষা। কর্মফল,
গুপ্তধন, মাস্টারমশাই, রাসমণির ছেলে আর বনরক্ষা, এই 5টি গল্প এই সময় তিনি লিখছেন। আচ্ছা, প্রথমে হচ্ছে কর্মফল। এইটা গ্রন্থকারে বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ একে বলেছিলেন ক্ষুদ্র গল্প। এই গল্পটাকে কর্মফলকে বলেছিলেন ক্ষুদ্র গল্প, ছোট গল্প বলেননি, ক্ষুদ্র গল্প বলেছেন। হিতেন্দ্রমোহন বসু 1916 খ্রিস্টাব্দে কুন্তলীন পুরস্কার শীর্ষক গ্রন্থে আবার কর্মফল পুনর্মুদ্রিত হচ্ছে। আয়তনের দিক থেকে একে কতটা, উনি যে বলেছেন ক্ষুদ্র গল্প, এর পরিচ্ছদ সংখ্যা হচ্ছে 18। তো আয়তনের দিক থেকে একে কি ক্ষুদ্র গল্প বলা যায়? বলা যায় না। ছোট গল্পের শিল্পর বিচারে আয়তনই তো শেষ কথা নয়, তার স্বরূপ একটা আছে, কিন্তু সেই স্বরূপ বিচারেও কর্মফল যদি আমরা পড়ি, তাহলে সেই স্বরূপ বিচারেও কর্মফলকে কিন্তু যথার্থ ছোট গল্প বলা যায় না। নাটক আর গল্পের মিশ্র ধর্মে, মানে নাটকও আছে গল্পও আছে, এই দুটোকে মিলিয়ে রবীন্দ্রনাথের এক ধরনের এক্সপেরিমেন্ট আমরা বলতে পারি, মানে একটা এক্সপেরিমেন্টাল গল্প হচ্ছে এই কর্মফল। এবং তপব্রত ঘোষ বলছেন যে রবীন্দ্রনাথ এখানে শিল্প রূপসৃষ্টির পরীক্ষা করতে চেয়েছেন। ছোট গল্পের যে অবয়ব বা নির্মাণ, সেখানেও তো বহু এক্সপেরিমেন্ট তিনি করেছেন, বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন। এটাও একটা ওই রকম পরীক্ষারই জায়গা, যেখানে নাটক আর গল্প, নাটকের ধর্ম এবং গল্পের যে ধর্ম, সেই দুটোকে তিনি মিক্স করে, দুটোকে তিনি এক করে নিয়ে এক ধরনের শিল্প রূপসৃষ্টি করবার চেষ্টা তিনি এখানে করতে চেয়েছিলেন। কিন্তু সেই রকমভাবে কিন্তু এইটা মানে সাকসেসফুল হয়নি। আমি বললাম এই কারণে যে এক্সপেরিমেন্ট করছেন তিনি ছোট গল্পকে নিয়ে। নিজে বলছেন ক্ষুদ্র গল্প, কিন্তু সেটা 18 পরিচ্ছদ। 18 পরিচ্ছদের গল্প তো ক্ষুদ্র গল্প হয় না, এবং বিষয়বস্তুর দিক থেকেও এটা ক্ষুদ্র গল্পের মানে ছোট গল্পের মতন নয়। তো যাই হোক, এই এক্সপেরিমেন্টটা তার খুব একটা সার্থক হয়নি। পরবর্তীকালে 1926 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের গল্প ধর্ম থেকে নাট্য ধর্মকে পৃথক করে শোধবোধ নাটক তিনি রচনা করলেন আর কি পরবর্তীকালে। আচ্ছা, এই গল্পের মধ্যে কি আছে? কর্মফল গল্পের মধ্যে সতীশ বলে একটি চরিত্রের বাল্য থেকে যৌবন পর্যন্ত তার যে দীর্ঘকালব্যাপী যে ঘটনাধারা, সেই ঘটনাধারা রয়েছে এর মধ্যে। কিন্তু নাটকের মধ্যে যেমন একটা ঘটনাগত ঐক্য, কালগত ঐক্য, এগুলো থাকার কথা, একে আমি নাটকও বলতে পারছি না, কারণ নাটকের মধ্যে তো ইউনিটিটা একটা বিরাট ব্যাপার। কালগত ঐক্য, ঘটনাগত ঐক্য, স্থানগত ঐক্য একটা থাকতে হয়। এগুলো না থাকলে কিন্তু নাটকটা তৈরি হয় না, নাটকটা নির্মিত হয় না। তো কর্মফলের মধ্যে নাটকের কিছু কিছু বৈশিষ্ট্য থাকলেও সেক্ষেত্রে কিন্তু এই রকম ঘটনাগত ঐক্য বা কালগত ঐক্য আমরা কর্মফল নাটকের মধ্যে দেখতে পাচ্ছি না। এবং এর অভাবেই কর্মফল নাটক না কর্মফল ছোট গল্প, এটা নিয়ে একটা বিতর্ক, এবং প্র্যাকটিক্যালি এটাকে নাটকও বলা যায় না, কারণ পরবর্তীকালে এখান থেকেই তার নাট্যিক অংশটাকে নিয়ে তিনি শোধবোধ নাটকটা রচনা করেছিলেন। আবার একে পূর্ণাঙ্গভাবে ছোট গল্প বলা যাচ্ছে না। এটা রবীন্দ্রনাথের এক ধরনের নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষার একটা নিরীক্ষা আর কি তিনি চেষ্টা করেছিলেন। এই সময় লিখেছেন তিনি মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের গল্পটাও ভূমিকাটা বাদ দিয়ে 11টা পরিচ্ছদ। কেমন? সুতরাং গল্পটা, এবং সবথেকে বড় কথা হচ্ছে গল্পটা শুরু হয়েছিল যেখানে, আর গল্পটা শেষ হচ্ছে যেখানে, সেখান থেকে একদম সরে গেল, একদমই সরে গেছে। এবং এই যে দিক পরিবর্তন করে ফেলাটা হচ্ছে এই গল্পের গঠনগত একটা অন্যতম বড় ত্রুটি। এখানেও বেণুগোপালের বাল্য থেকে যৌবন পর্যন্ত বিস্তৃত ঘটনাকালকে এখানে বলা হয়েছে। সুতরাং এখানেও দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ এই সময়টাতে, এই 8 বছরে রবীন্দ্রনাথ এরকম গল্পের বয়ন নিয়ে, গল্পের কাঠামো নিয়ে তিনি কিছু এক্সপেরিমেন্ট করছিলেন। যদিও সেই এক্সপেরিমেন্টগুলো খুব যে হয়েছে, মানে খুবই সাকসেসফুল হয়েছিল, এ কথা আমরা বলতেই পারি না। রাসমণির ছেলেকেও এই সময় লিখছেন, রাসমণির ছেলেকেও কিন্তু ছোট গল্প বলা যাবে না। রাসমণির স্বামী, রাসমণির পুত্রের মধ্যে মানে দীর্ঘদিনের একটা বংশানুক্রমিক ঘটনাধারা এর মধ্যে রয়েছে।
গল্পটি, এবং নিজেই বলছেন যে ভারতীতে রাসমণির ছেলের প্রেরণ সংবাদ দিয়ে তিনি বলছেন মানিকলাল গঙ্গোপাধ্যায়কে একটা চিঠিতে যে গল্পটি নিতান্ত ছোট হয়নি, অর্থাৎ এই গল্পটাও যথেষ্ট বড়। আবার কয়েকদিন পরে মণিলালকে রবীন্দ্রনাথই চিঠি লিখে বলছেন যদি ইচ্ছে করো তবে সেই রাসমণির গল্পটাকে আরেকটু ভরাট করে তুলি, ওটা তোমাদের বোধহয় তেমন মনোরম লাগছে না, তাহলে আরও একটু আধটু রং চড়াবার চেষ্টা করা যেতে পারে। সুতরাং বড় গল্পকে রবীন্দ্রনাথ স্বয়ং মানে বড় গল্পের মধ্যে তোমরা বলতে পারো তাহলে এটা বড় গল্প, কিন্তু বড় গল্পকে শেষ জীবনে বড় গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে বলেছেন প্রগল্ভ বাণীবাহন, মানে বেশি কথা বলা হয়েছে। বড় গল্প মানে গল্পটার মধ্যে অতিকথন দোষ রয়েছে, যার জন্য সেই গল্পটা বড় হয়ে গেছে। কেমন এবার রাসমণির ছেলে স্বরূপগত দিক থেকে এরকমই একটা বড় গল্প বলেই এতে আরেকটু রং চড়াতে চেয়েছিলেন। সুতরাং এই সময় এই যে কর্মফল, মাস্টারমশাই, রাসমণির ছেলে, এই যে গল্প পণরক্ষা, এই গল্পগুলোর ক্ষেত্রে রবীন্দ্রনাথকে আমরা গল্পগুচ্ছে যে রবীন্দ্রনাথকে পাই সেই রবীন্দ্রনাথ থেকে যেন একটা অন্য ধারার রবীন্দ্রনাথকে দেখতে পাই। এবং এই সময় আমরা বুঝতেই পারছি যে রবীন্দ্রনাথ ছোট গল্পের গড়ে ওঠা নিয়ে, তার নির্মাণ নিয়ে তিনি চেষ্টা করছিলেন কিছু একটা, যে অন্যরকম কিছু করা যায় কি না, বা বড় গল্প কাকে বলা যাচ্ছে বা ছোট গল্প কাকে বলা যাচ্ছে, কেবলই কি আয়তনে বড় আর আয়তনে ছোট এর উপরে নির্ভর করে ছোট গল্পকে নির্ধারণ করা যেতে পারে, নাকি ছোট গল্পের আরও কিছু ধর্ম আছে যেটা বড় গল্পের মধ্যে থাকলেও তাকে আমরা ছোট গল্প বলতে পারি। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে জাগে এই সময়কার গল্পগুলোর মধ্যে। কিন্তু এই সময়ের এই যে বিচিত্র গল্প আমাদের অবাক লাগে আরও একটা কারণ, যে কেন এরকম করছেন, তার পেছনেও কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে। এই সময়ে রবীন্দ্রনাথ লিখছেন যে আমার উপর, এই যে সময়ে এই গল্পগুলো লিখছেন, আমার উপর ভার রইল ছেলেদের সঙ্গ দেওয়া। আমি সন্ধেবেলায় তাদের নিয়ে রামায়ণ মহাভারত পড়িয়েছি, হাস্য করুণ রসের উদ্রেক করে তাদের হাসিয়েছি, কাঁদিয়েছি, তাছাড়া নানা গল্প বানিয়ে বলতাম। দিনের পর দিন একটি ছোট গল্পকে টেনে টেনে লম্বা করে 5-7 দিন ধরে একটি ধারা অবলম্বন করে চলে যেতাম। তখন মুখে মুখে গল্প তৈরি করবার আমার শক্তি ছিল। এইসব বানানো গল্পের অনেকগুলি আমার গল্পগুচ্ছে স্থান পেয়েছে। বিংশ শতাব্দীর গোড়ায় আশ্রম বিদ্যালয়ের শুরু, কেমন, এবং লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে সন্ধি পর্বের যে গুপ্তধন, মাস্টারমশাই, রাসমণির ছেলে, কোনোটাতেই গল্পগুলোর একটা ভারী মজা, কোনোটাতেই কোনো নায়ক নায়িকা বা স্ত্রী পুরুষের প্রণয়, তাদের দাম্পত্য বা তাদের সম্পর্ক নিয়ে কোনো কথা কোনো গল্পই কিন্তু বলা হয়নি। কোনো গল্প, এই যে 5খানা গল্পের কথা বলছি, কোনো গল্পে কিন্তু নরনারীর সম্পর্ক, তাদের প্রেম, তাদের বিবাহ বা নানান ধরনের যে সমস্যা, সেই নারী পুরুষের যে সমস্যা, সেই সমস্যার কিচ্ছু আসেনি এই গল্পগুলোতে, কেমন। সুতরাং এখান থেকেও মনে হয় যে উপরন্তু মাস্টারমশাই গল্পের মধ্যে যে হরলালের মতন একটি দরিদ্র শিক্ষকের চরিত্র এসেছে, রাসমণির ছেলে গল্পে কালীপদর মতন দরিদ্র ছাত্রের প্রসঙ্গ এসেছে, এইগুলো দেখলে আমরা যদি সময় এবং কন্টেন্ট, এই ছোট গল্পগুলোর যে কন্টেন্ট বা বিষয়বস্তুগুলোকে যদি আমরা বিচার করি, তাহলে আমাদের মনে হয় যে এই সময়টা বোধহয় রবীন্দ্রনাথ ওই পিরিয়ডটা, যে পিরিয়ডে তার আশ্রম বালকদের দায়িত্ব পড়েছিল, তার উপরে যে সময় তিনি মুখে মুখে গল্প বলতেন, যে সময় তিনি ছোট গল্পকে টেনে নিয়ে বাড়িয়ে বড় গল্প করতেন ছেলেদের মনোরঞ্জন করবার জন্য। তো এই যে সময়টা যেখানে তিনি টেনে বাড়িয়ে নিয়ে গল্প মনোরঞ্জন করবার জন্য গল্পটাকে বাড়াতেন, ওই সময়কালটা হচ্ছে একই পর্ব।
একই পর্ব, এবং ছাত্রদের তিনি গল্প বলছেন তো স্বভাবতই সেখানে যে যে ক্যারেক্টারগুলো এসেছে বা নরনারীর বাঁধা ধরা, তার যে প্রণয় সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, সেগুলো এই গল্পের মধ্যে আসেনি। শিক্ষকের চরিত্র এসছে, দরিদ্র ছাত্রের চরিত্র এসছে। সুতরাং এই সময়ের পর্বে এই ধরনের গল্প লেখা বা এই ধরনের গল্প এক্সপেরিমেন্ট করার পেছনে এটাও বোধহয় একটা কারণ যে তিনি ওই ছাত্রদের তখন করছেন, দেখভাল করছেন এবং মুখে মুখে তাদেরকে গল্প বলছেন, এবং সেই গল্পগুলোকে, ছোট গল্পগুলোকেই তিনি ধরে বেঁধে টেনে বড় করছেন, কারণ সেই সময় গল্প বাড়ানোর একটা ক্ষমতা তার ছিল বলেই তিনি নিজে স্বীকার করে নিয়েছেন। আচ্ছা, এই সময়কার গল্প হচ্ছে গুপ্তধন। 1904-এ গুপ্তধন প্রকাশিত হচ্ছে। গুপ্তধন প্রাপ্তির এটা কি না, গুপ্তধনের ঐশ্বর্য এবং বংশানুক্রমিকভাবে তারা সেই গুপ্তধন পাওয়ার জন্য ছুটে চলছে। গুপ্তধন প্রাপ্তির দুরাশা 3 পুরুষকে মুগ্ধ করে রেখেছিল। সন্ন্যাসী দিয়েছিল যে গুপ্তধনের হদিশ, সেই গুপ্ত ঐশ্বর্যের ধ্যানে হরিহর তার সমস্ত জীবন নষ্ট করে ফেলল। হরিহরের পুত্র শ্যামাপদর হাতে যখন সেই গুপ্তধনের লিখন পত্র সে লাভ করলো, সে কী করলো, সে চাকরি ছেড়ে দিল। চাকরি ছেড়ে দিয়ে লিখন পত্র অনুযায়ী সেই গুপ্তধন উদ্ধারের জন্য চেষ্টা করতে লাগলো। তার ফলে কী হলো, সে উত্তরোত্তর আরও দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যেতে আরম্ভ করলো, কিন্তু তবু সেই গুপ্তধন পাবার আশা বা প্রলোভন ত্যাগ করতে পারলো না। এবং গল্পের শেষে দেখা গেল মৃত্যুঞ্জয়, কেমন, মৃত্যুঞ্জয় হচ্ছে শ্যামাপদর পুত্র, মৃত্যুঞ্জয়ের এখান থেকে মোহমুক্তি ঘটল, এবং সেই মোহমুক্তি ঘটল কার হাতে? শঙ্করের হাতে। শঙ্কর মৃত্যুঞ্জয়কে রক্ষা করলেন, এবং মৃত্যুঞ্জয়ের জীবনের এই যে ধনসম্পদ বা ইত্যাদি, সেইটাকে, সেই যে মোহ থেকে শঙ্কর তাকে বার করে নিয়ে এলো। অর্থাৎ শঙ্কর এই পার্থিব যে গুপ্তধন, এই সম্পদ, এই লোভ, এই প্রলোভন, এখানকার থেকেও আরও অনেক বেশি প্রলুব্ধ করতে পারে এমন কোনো মনির সংবাদ তিনি দিয়েছিলেন, এমন কোনো গুপ্তধনের সংবাদ তিনি দিয়েছিলেন, মৃত্যুঞ্জয়কে দিয়েছিলেন, যে মৃত্যুঞ্জয়ের ধীরে ধীরে মোহমুক্তি ঘটে, এবং এই গুপ্তধন পাবার আশায় যে মৃত্যুঞ্জয় তার মানে তার পুরুষের মতনই সেও তার নিজের জীবনকে প্রায় উৎসর্গ করছিল, সেই জায়গা থেকে শঙ্কর কিন্তু মৃত্যুঞ্জয়কে বাঁচালো। এবং গুপ্তধনের গল্পটির উপসংহারে শঙ্করের যে আনন্দঘন জীবনবোধ, মানে জীবনে এই পার্থিব সম্পদই এক শেষ কথা হতে পারে না, এর ওপরেও আরেকটা আনন্দময় জগৎ আছে। সেই আনন্দটা কোথায়? তার চিন্তনে, তার চেতনায় সে উপলব্ধি করতে পারছে সেই আনন্দ জগতের সংবাদ। তবেই সে পার্থিব এই যে গুপ্তধন, এই যে প্রলোভন, সেটাকে সে ডিনাই করতে পারছে, সেটাকে সে উপেক্ষা করতে পারছে। এবং শঙ্করই দিয়েছিল মৃত্যুঞ্জয়কে সেই আনন্দ জগতের সংবাদ, হ্যাঁ, সেই আনন্দ যজ্ঞের সংবাদ শঙ্করই মৃত্যুঞ্জয় চেতনা পৌঁছে দিয়েছিল, সেই সংবাদ। এবং এটা কি, এবং আনন্দঘন যে জীবনবোধ, কেমন, সেই জীবনবোধের, শঙ্করের যে আনন্দঘন জীবনবোধ, সেই জীবনবোধে মৃত্যুঞ্জয় দীক্ষিত হয়েছিলেন, দীক্ষা লাভ করেছিলেন। এবং রূপের মধ্যে অরূপকে দেখার যে অন্তর্দৃষ্টি, এইখানে আমরা একদম চলে যাব রবীন্দ্রনাথের রাজা ও রানী মধ্যে, নাটকে, কেমন, যে রূপের মধ্যে অরূপের সন্ধান, সেই কুৎসিত রাজার ভেতরে তার যে দেখার দৃষ্টি, রাজাকে দেখার দৃষ্টি, পার্থিব দৃষ্টিকে সরিয়ে দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে যখন রাজাকে সে দেখছে, তখন রাজা হয়ে উঠছে কি সুন্দর, রাজা হয়ে উঠছে সুন্দর। রক্তকরবী নাটকেও আমরা দেখেছি যে রাজাকে কি করেছে, নন্দিনী কি বলেছে, সেই অন্ধকার গুহা থেকে বাইরে আসতে বলেছে, অন্ধকার থেকে আলোয় আসতে বলেছে। এই অন্ধকার হচ্ছে এই মোহময় জগৎ, যেই জগতে
গুপ্তধন আছে, যেই জগতে সম্পদ আছে, যেই জগতে প্রাপ্তি আছে। আর আলোর জগৎ হচ্ছে এই পার্থিব প্রাপ্তিকে উপেক্ষা করে যখন অপার্থিব আনন্দের সংবাদ পাওয়া যায়, তখনই হচ্ছে সেটা আলোর জগৎ। তার ফলে হচ্ছে কি, এই সেই অন্তর্দৃষ্টি দিয়ে যখন সেই অরূপকে সে দেখছে, তখন তো সেই অরূপের দেখা পেয়ে গেছে, তখন তো আর রূপের কোনো ইয়েই থাকে না, মূল্যই সেখানে থাকে না। বলতেই বলে যে মানুষের বাইরের চেহারাটা কি সব, তার অন্তরের চেহারাটাই হচ্ছে মানুষের আসল পরিচয়। এই যে অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টি দিয়ে যদি আমরা পৃথিবীকে দেখি, তাহলে অনেক কালোই আমাদের কাছে আলো হয়ে ধরা পড়বে। কালোকে আমরা কালো দেখি কারণ আমরা বাইরের দৃষ্টি দিয়ে কালোকে আমি বিচার করি, কিন্তু কালোর ভেতরে যে একটা আলোর হদিশ আছে, সেই আলোর হদিশটা পেতে গেলে আমাদের হৃদয়কেও কিন্তু উন্মুক্ত করতে হবে। সেইভাবেই কিন্তু মৃত্যুঞ্জয়কে শঙ্কর তার আনন্দ যজ্ঞে সামিল করে তুলেছিল। কেমন? এবং এইখানে অনেকে বলেন যে এডগার অ্যালেন পোয়ের দ্য গোল্ড বাগ, তার যে ছোট গল্প দ্য গোল্ড বাগের অনুকরণ, অনেকেই বলেন যে রবীন্দ্রনাথ তার অনুকরণ করেছিলেন, কিন্তু আমাদের মানে গোল্ডবাগের কিছু উপকরণ হয়তো তিনি গল্পের মধ্যে ব্যবহার করেছেন, কিন্তু গোল্ডবাগের দ্য গোল্ডবাগের যে ট্রিটমেন্টটা, গল্পের যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা গুপ্তধনের ট্রিটমেন্ট একদম ডিফারেন্ট, একদম অন্য ধারায় গল্পটা শেষ হয়েছে। একেবারে সম্পূর্ণ নিজস্বতা নিয়ে, সম্পূর্ণ রবীন্দ্রনাথের নিজের যে বোধ, তার যে জীবন বোধ, সেই বোধের জায়গা থেকে, সেই চিন্তনের জায়গা থেকে তিনি গুপ্তধন ছোট গল্পটাকে শেষ করেছেন। সুতরাং এটা আমরা বলতে পারবো না যে গোল্ডেন বাগের অনুসরণে লেখা, কিছু কিছু উপকরণের হয়তো মিল থাকতে পারে। আচ্ছা, আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি যে গুপ্তধন গল্পে কি অপূর্ব সূক্ষ্মতার সঙ্গে কি বলে মৃত্যুঞ্জয় সন্ন্যাসী শঙ্করের কাছ থেকে ধীরে ধীরে মুক্তির আহ্বান পাচ্ছেন। প্রথমে দেখো, ওগো সন্ন্যাসী তুমি কোথায়? সন্ন্যাসী বলছেন, আমি তোমার নিকটেই আছি, কি চাও বলো। তো কোথায় ধন আছে আমাকে দয়া করিয়া দেখাইয়া দাও। মৃত্যুঞ্জয় বলছে, কোথায় ধন আছে আমাকে দয়া করিয়া দেখাইয়া দাও। বলার পর একদম সব নিস্তব্ধ। আবার বলছে মৃত্যুঞ্জয়, ওগো আছো কি? শঙ্কর বলছেন, এইখানেই আছি, কি চাও? আমি আর কিছুই চাই না, আমাকে এই সুড়ঙ্গ হইতে উদ্ধার করিয়া লইয়া যাও। গুপ্তধনের সন্ধানে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ হইতে উদ্ধার করিয়া লইয়া যাও। তুমি ধন চাও না? না, চাই না। আচ্ছা, তখন শঙ্কর বলল, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ হইতে বাহিরে যাই। বাবা নিতান্তই কি তখন মৃত্যুঞ্জয় আবার শঙ্করকে বলছে, বাবা নিতান্তই কি সমস্ত ব্যর্থ হইবে? এত কষ্টের পরেও কি ধন পাইব না? সঙ্গে সঙ্গে মশাল নিভে গেল, শঙ্কর আর নেই। 3 নম্বর, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো। ধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবার আর আলো জ্বলছে না। কেমন? এ সোনা আমার, এ আমি কোনো মতে। ইতিমধ্যে এক আশ্চর্য দৃশ্য, যখন আলো জ্বললো, আশ্চর্য দৃশ্য, চারিদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, ভূগর্ভ রুদ্ধ কঠিন সূর্যালোক কুঞ্জের মতন স্তরে স্তরে সজ্জিত মৃত্যুঞ্জয় দেখতে পেল। তখন চিৎকার করে মৃত্যুঞ্জয় বলে উঠল, এসো না আমার, এ আমি কোনো মতেই ফেলিয়া যাইতে পারিব না। বলে তখন শঙ্কর বলল, আচ্ছা ফেলিয়া যাইও না, এই মশাল রইল, এই ছাতু চিড়া আর বড় এক ঘটে জল রাখিয়া গেলাম। বলে শঙ্কর সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্তরিত হয়ে পড়ল। এইখানে থাকতে থাকতে 4র্থ পর্যায়ে, ওগো সন্ন্যাসী ঠাকুর আছো কি? কি চাও? আমি বাইরে যাইতে চাই, কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাতও কি লইয়া যাইতে পারিব না? সন্ন্যাসী তাহার কোনো উত্তর না দিয়া নতুন মশাল জ্বালাইলেন। কেমন? এবং আরও কিছু চিড়ে জল রেখে দ্বার বন্ধ করে দিল সন্ন্যাসী। 5 নম্বর, ওগো সন্ন্যাসী, আমি এ সোনা চাই না, সোনা চাই না,
কিন্তু দ্বার খুলল না, মৃত্যুঞ্জয়ের বুক দমিয়া গেল। তবে কি সন্ন্যাসী আসিবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যেই তাহাকে তিলে তিলে শুকাইয়া মরিতে হইবে। 6 নম্বর, মৃত্যুঞ্জয় কি চাও? আমি আর কিছুই চাই না। আমি এই সুরঙ্গ হইতে, অন্ধকার হইতে, গোলক ধাঁধা হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। আমি আলোক চাই, আকাশ চাই, মুক্তি চাই। এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে। একবার যাইবে না? না, যাইব না। একবার দেখিয়া আসিবার কৌতূহল নাই? না, আমি দেখিতেও চাই না। আমাকে যদি কৌপিন পরিয়া ভিক্ষা করিয়া বেড়াইতে হয়, তবু আমি এখানে এক মুহূর্তেও কাটাইতে ইচ্ছা করি না। আচ্ছা, তবে এসো। এইভাবে স্টেজ বাই স্টেজ শঙ্কর কিভাবে মৃত্যুঞ্জয়কে রূপ থেকে অরূপের দিকে নিয়ে গেল। হ্যাঁ, শোনাটাই তো শেষ কথা নয়। এবং এর সঙ্গে এই সময়ের অনেক কিছু, তুমি রক্তকরবীর প্রচুর মিল পাবে, অচলায়তনের মিল পাবে। রক্তকরবী সেই সোনার যে খনি, যেখানে লোকে সংখ্যা হয়ে সোনা তোলে, তাল তাল সোনা তোলে, সেই জায়গাগুলো এখানে মিলবে, আসবে। অর্থাৎ এই গুপ্তধন, এই ছোটো গল্পটা রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ ছোটো গল্প। এবং এই ছোটো গল্পের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের চিন্তা এবং চেতনার জগতের একটা বিচিত্র দিক, এবং যেটার পরবর্তীকালে আমরা মুক্তধারা, রক্তকরবী, অচলায়তন, এই নাটকের মধ্যে, বিশেষ করে রক্তকরবীর মধ্যে, রাজা, এই নাটকগুলোর মধ্যে আমরা তীব্রভাবে বুঝতে পারবো যে রবীন্দ্রনাথের বোধের জগতে কোথাও একটা পরিবর্তন সূচিত হচ্ছে। এই রূপ থেকে অরূপের জগতে উত্তীর্ণ হওয়া, এই বন্ধন থেকে মুক্তি, এই অন্ধকার থেকে আলো, এই ইটস আ জার্নি। এটা হচ্ছে একটা যাত্রা। কেমন যে এটা তো একটা উত্তরণ, আমাদের যে পার্থিব মোহময় যে জীবন, সেই জায়গাটা থেকে একটা উত্তরণের জায়গা। এই যে উত্তরণের জগৎটা, এই জগতে উত্তীর্ণ হয়ে রবীন্দ্রনাথের যে মোহমুক্তি, একটা নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখা, এবং সেখানে আরও অনেক প্রাপ্তি রয়েছে। এবং সেই প্রাপ্তিগুলো তো কোনোটাই হচ্ছে পার্থিব প্রাপ্তি নয়, অপার্থিব প্রাপ্তি। সেই অপার্থিব প্রাপ্তিতে যদি একবার আমাদের মন মজে যায়, তখন এই যে পার্থিব ধন সম্পদ, মূল্যবান রত্ন, সোনা, এগুলো সবই হচ্ছে তুচ্ছ, উপেক্ষণীয়। কেমন? তাহলে আরও বড় গুপ্তধনের সন্ধান শঙ্কর দিয়েছিল, মৃত্যুঞ্জয়কে দিয়েছিল। তাই তো সে এই গুপ্তধনের সমস্ত আকর্ষণকে উপেক্ষা করতে পারলো। সেইটা কি? সেটা হচ্ছে মুক্তি, সেটা হচ্ছে আকাশ, সেটা হচ্ছে আলো। এই কারণে এই যে 5টি ছোটো গল্পের মধ্যে এই সন্ধি পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে গুপ্তধন, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ছোটো গল্পের আরেকটা নতুন ধারা তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা পড়ব সবুজ পত্রের পর্ব এবং তারপরে লিপিকা পর্ব। আশা করছি আর একদিনের মধ্যে আমরা রবীন্দ্রনাথটা শেষ করতে পারব। ঠিক আছে, জানি না সেটা কি প্রাকৃতিক বিপর্যয় আসছে বা কীভাবে আমরা সেটাকে মোকাবিলা করব। ঠিক আছে, এই অবধি ভালো থেকো, সাবধানে থেকো।